হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5-এর দাগের কোশ্চেনটি। চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 246। তো প্রথমে আমরা বিভাগ আলোচনা করব, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাঁতিয়া টুপির প্রকৃত নাম কী ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তফি। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। অব্যক্ত গ্রন্থের লেখক হলেন জগদীশচন্দ্র বসু। ভারতের বেকন বলা হতো কাকে? অক্ষয় কুমার দত্তকে ভারতের বেকন বলা হয়। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মোজাফফর আহমেদ। অযোধ্যা খাজনা আইন পাশ হয় কবে? 1921 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাম্রলিপ্ত জাতীয় সরকার, তো এখানে সতীশচন্দ্র সামন্ত হবে। তেলেঙ্গানা আন্দোলন ইয়েলো রেড্ডি হবে, আর রবীন্দ্রনাথ ঠাকুর হবে হিতৈষী তহবিল। এরপরে উপবিভাগ 2-2। তো এখানে ম্যাপ দেওয়া আছে, তো আমরা পুরো দ্বিতীয় সাবমিটিভের কোশ্চেনগুলি একটা ভিডিওর মাধ্যমে ম্যাপ আলোচনা করব। এরপরে আমরা আলোচনা এখন করব বিভাগ গ, ঘ, উম, এগুলি এখন পিডিএফ আকারে আলোচনা করব। এরপরে আলোচনা করব 3-এর 1 নম্বর কোশ্চেনটি। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবোধ জাগিয়ে তোলা এবং ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেমের অনুভূতি গড়ে তোলা। 1866 সালে কলকাতায় নবগঠিত এই মেলার মাধ্যমে ভারতীয় শিল্প, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া এবং হস্তশিল্পকে প্রচার করা হতো। ইংরেজদের বিরুদ্ধে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে ও দেশীয় সামগ্রীর ব্যবহার বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে বিদেশি সামগ্রী পরিবর্তে দেশীয় সামগ্রী ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। এছাড়া ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হিন্দু মেলার প্রধান লক্ষ্য ছিল। এরপরে 3-2 ডান্ডি অভিযান কি? ডান্ডি অভিযান ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত এক গুরুত্বপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন, যা 1930 সালের 12ই মার্চ থেকে শুরু হয়। ইংরেজ সরকারের লবণ আইন ভাঙার উদ্দেশ্যে গান্ধীজি তার অনুসারীদের নিয়ে আহমেদাবাদ থেকে 385 কিমি দূরে অবস্থিত ডান্ডি সমুদ্র তটে পদযাত্রা করেন। সেখানে পৌঁছে তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন অমান্য করেন। এই অভিযান ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে এবং সমগ্র দেশ জুড়ে ইংরেজ বিরোধী গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। ডান্ডি অভিযান ছিল অহিংস অসহযোগ আন্দোলনের এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এরপরে 3-3 সিভি রমন বিখ্যাত কেন? সিভি রমন ছিলেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক বিশিষ্ট কর্মী এবং হস্তশিল্পী ও স্বদেশী শিল্পের প্রসারক। তিনি ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। ইংরেজ শাসনকালে যখন বিদেশি সামগ্রীর কারণে ভারতীয় শিল্পর ক্ষতির মুখে পড়েছিল, তখন সিভি রমন দেশীয় শিল্পের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ভারতীয়দের স্বনির্ভর হতে উৎসাহিত করতেন এবং জাতীয় চেতনা জাগ্রত করার চেষ্টা করতেন। বিশেষ করে দেশীয় তাঁত ও বস্ত্র শিল্পকে রক্ষা ও প্রসারিত করার জন্য তার অবদান স্মরণীয়। তার এই কাজ ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 3-4 ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্য কী ছিল? ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্য ছিল ইংরেজ শাসনকে মজবুত করা এবং প্রশাসনিক কাজে সহযোগিতা করার জন্য একটি শিক্ষিত ভারতীয় শ্রেণী গড়ে তোলা। তারা এমন শিক্ষানীতির প্রচলন করে যাতে ভারতীয়রা ব্রিটিশ মূল্যবোধ ও সংস্কৃতি গ্রহণ করে এবং ইংরেজদের প্রতি আনুগত্য হয়। ভারতীয়দের মনোবৃত্তি পরিবর্তন করে ইংরেজ শাসনের প্রতি সহানুভূতিশীল করা ছিল তাদের উদ্দেশ্য। পাশাপাশি এশিয়াটিক ভাষা ও বিজ্ঞানের চর্চা কমিয়ে ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্য শিক্ষার প্রচার করা হয়।
সামগ্রিকভাবে ব্রিটিশ শিক্ষানীতি ভারতীয় সমাজে বিভাজন সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য দুর্বল করার এক কৌশল ছিল। এরপরে 3-5 ভারতে মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয়? ভারতে মে দিবস প্রথম পালিত হয় 1923 সালের 1 মে। এই অনুষ্ঠানটি তৎকালীন মাদ্রাস, বর্তমান চেন্নাই শহরে অনুষ্ঠিত হয়। মে দিবসের এই প্রথম উদযাপন সংগঠিত করেছিলেন শ্রমিক নেতা কমরেড সিঙ্গারাভেলু চেট্টিয়ার। তিনি শ্রমিকদের অধিকার এবং শ্রম সংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবস পালন করেন। এই দিন থেকেই ভারতের শ্রমিক আন্দোলনের একটি ঐতিহাসিক অধ্যায় শুরু হয়, যা পরবর্তীকালে শ্রমিকদের অধিকারের জন্য বিভিন্ন সংগ্রাম ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 4 দাগের 7 বা 8টি বাক্যে উত্তর দাও। তো প্রথম কোশ্চেনটি হলো টিকা লেখো ইলবার্ট বিল। ইলবার্ট বিল ছিল 1883 সালে তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের আমলে প্রস্তাবিত একটি বিতর্কিত আইন। এই বিলটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয় তথা শ্বেতাঙ্গ নাগরিকদের বিচার করার পূর্ণ অধিকার প্রদান করা। এর আগে ভারতীয় বিচারকরা ব্রিটিশ বা ইউরোপীয় নাগরিকদের ফৌজদারি মামলায় বিচার করতে পারতেন না, যা পরিষ্কার জাতিগত বৈষম্যের নিদর্শন ছিল। ইলবার্ট বিল আনার ফলে ইউরোপীয় সমাজে প্রবল ক্ষোভ ও আন্দোলন শুরু হয়। তারা মনে করত ভারতীয় বিচারকরা নাকি ন্যায্য ও নিরপেক্ষ বিচার করতে সক্ষম নন। এর প্রতিবাদে ইংরেজরা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন গঠন করে এবং সরকারকে চাপ দিতে থাকে। বিপরীতে ভারতীয় সমাজ এই বিলটিকে সমর্থন করে এবং প্রথমবারের মতো জাতীয় স্বার্থে সংঘবদ্ধ প্রতিবাদ সংগঠিত হয়। অবশেষে বিলটি কিছু সংশোধন করে পাশ করা হয়, যাতে ইউরোপীয় বিচারকদের তত্ত্বাবধানে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারতেন। ইলবার্ট বিল কেলেঙ্কারি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এক নতুন যুগের সূচনা করে এবং পরবর্তী সময়ে ভারতীয়দের স্বরাজ সংগ্রামের ভিত্তি গড়ে তোলে। 4-2 ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন 19 শতকের বাংলা সাহিত্যের এক গৌরবময় ব্যক্তিত্ব এবং ছাপাখানা শিল্পের একজন প্রতিকৃত। তিনি একজন দক্ষ সাহিত্যিক, চিত্রশিল্পী, প্রযুক্তিবিদ এবং ছাপাখানার উন্নয়নে বিশেষ অবদানকারী। তিনি কলকাতার ইউ রায় অ্যান্ড সন্স নামে একটি উন্নত মানের ছাপাখানা প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন সময়ে সর্বাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত ছিল। উপেন্দ্র কিশোর পাশ্চাত্য থেকে উন্নত ছাপা প্রযুক্তি শিখে আসেন এবং দেশে তা প্রয়োগ করেন। বিশেষ করে তিনি ব্লক মেকিং, হাফটন ব্লক তৈরি এবং উন্নত মুদ্রণ প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটান। তার উদ্ভাবিত পদ্ধতিগুলির ফলে ছবি ছাপার মান অনেক উন্নত হয়। উপেন্দ্র কিশোর রচিত এই সম্পাদিত সন্দেশ পত্রিকা ছিল শিশু কিশোর সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ। এর মাধ্যমে তিনি পাঠকদের কাছে সুন্দর ছাপার মান, অলঙ্করণ এবং আকর্ষণীয় গল্প উপস্থাপন করেন। তার প্রচেষ্টায় বাংলা ছাপাখানার মান আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছে যায়। তিনি বাংলা শিশু সাহিত্য ও ছাপাখানা শিল্পে এক নতুন যুগের সূচনা করেছিলেন, যার প্রভাব আজও অনুভূত হয়। তার কীর্তি আজও বাংলার মুদ্রণ ও প্রকাশনার ইতিহাস স্মরণীয় হয়ে আছে। এরপরে 4-3 টিকা লেখো মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে। তো মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের বিপ্লবী আন্দোলনের এক অগ্রগামী নেতা, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের পুরোধা এবং চিন্তাশীল দার্শনিক। তার জন্ম 1887 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপে যুক্ত হন এবং পরে বিদেশে গিয়ে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে মিশে যান। তিনি মেক্সিকোতে গিয়ে মেক্সিকান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন, যা বিশ্বের অন্যতম প্রাচীন কমিউনিস্ট পার্টি। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়ে কমিন্টার্নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং একাধিক আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলনের নেতৃত্ব দেন। তবে জীবনের শেষ দিকে মানবেন্দ্রনাথ মার্ক্সবাদ থেকে সরে এসে রেডিকাল হিউম্যানিজম বা মৌলিক মানবতাবাদের প্রচার করেন, যেখানে ব্যক্তির স্বাধীনতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, যেমন রিজনস, রোমান্টিজমস অ্যান্ড রেভলিউশন। ভারতীয় রাজনীতিতে তার চিন্তাধারা সমাজতন্ত্র, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানবেন্দ্রনাথ রায়ের জীবন ছিল নিরন্তর অনুসন্ধান, চিন্তা ও আদর্শের প্রতি অঙ্গীকারের প্রতীক। এরপরে আলোচনা করব 5-এর 15 বা 16টি বাক্যে উত্তর দাও। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
তো 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ। 1857 সালের মহাবিদ্রোহ ছিল ভারতের ইতিহাসে প্রথম বৃহৎ মাত্রার সশস্ত্র বিদ্রোহ, যা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহের চরিত্র বহু স্তরীয় ও জটিল ছিল। বিশ্লেষণ করলে দেখা যায়, 1 নম্বর পয়েন্ট, সামরিক বিদ্রোহ। বিদ্রোহের সূচনা ঘটে সিপাহীদের মধ্যে অসন্তোষ থেকে। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজবে সিপাহীরা ধর্মীয় অপমান অনুভব করে এই বিদ্রোহ শুরু করে। 2 নম্বর পয়েন্ট, ধর্মীয় আবেগ। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইংরেজরা ধর্মান্তরণের ষড়যন্ত্র করছে, এই ধারণা বিদ্রোহ নতুন মাত্রা যোগ করে। 3 নম্বর পয়েন্ট, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ। ব্রিটিশ শাসক গোষ্ঠীর সামাজিক সংস্কারমূলক নীতিগুলি যেমন সতীদাহ নিষিদ্ধকরণ, বিধবা বিবাহ প্রচলন অনেক ভারতীয় রক্ষণশীল অংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এরা ঐতিহ্য ও সংস্কৃতির রক্ষার লক্ষ্যে বিদ্রোহ অংশে নেয়। এরপরে 4 রাজনৈতিক ও প্রশাসনিক অসন্তোষ। ডালহৌসির ডকট্রিন অফ ল্যাপস নীতির ফলে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ শাসনে অন্তর্ভুক্ত হয়। সিংহাসনচ্যুত রাজারাও এই বিদ্রোহে নেতৃত্ব দেয়, যেমন বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তাঁতীয় টুপি, লক্ষ্মীবাই প্রমুখ। জনগণের অংশগ্রহণ। কেবল সিপাহীরাই নয়, কৃষক, কারিগর, জমিদার শ্রেণীর সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ যোগ দেয়। এটি বিদ্রোহকে গণ আন্দোলনের রূপ দেয়। 6 নম্বর পয়েন্ট, বিচ্ছিন্ন আঞ্চলিক চরিত্র। বিদ্রোহে সর্বভারতীয় ছিল না, প্রধানত উত্তর ও মধ্য ভারতের কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের অনেক অংশে বিদ্রোহে অংশ নেয়নি। 7 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদের অভাব। 1857 সালের বিদ্রোহে আধুনিক জাতীয়তাবাদের চেতনা দেখা যায়নি। বিদ্রোহীরা নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষায় লড়াই করেছিল। সমগ্র ভারতের জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য ছিল অনুপস্থিত। এরপরে উপসংহার। 1857 সালের মহাবিদ্রোহ ছিল একটি বিশাল সামরিক ও গণ আন্দোলন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বহুস্তরীয় অসন্তোষের বহিঃস্থ প্রকাশ। যদিও এর সীমাবদ্ধতা ছিল, তবুও এটি ভারতীয় স্বাধীনতার ইতিহাসে প্রথম বড় প্রতিবাদের সূচনা করে এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি স্থাপন করে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.